If I am born after 1950, I shall be a citizen of India. If somebody wants to challenge that, somebody has to give me information that I am not. Lordship, just one second. This is the problem. Now, the only reason why I can't be citizen of India is if one of my parents' mothers is either an illegal migrant mothers, or I don't have the date of birth of the two parents' mothers. Now, mothers, where will I get that? And then, mothers, when the migrant is outside of the state, mothers, he has to come and fill this form. How will he, mothers, fill it from outside? And then there is a verification done. The person election officer will go to that house and verify. Mothers, you will be there are 1 crore people, mothers, who are migrants from Bihar. 1 crore people. This exercise is beyond the domain of the election commission completely. बिल्कुल जो कोर्ट का निर्णय है वो सही है जो हम लोग कह रहे हैं, इसलिए जो इलेक्शन कमीशन कर रहा है वो गलत है और हम लोग को विश्वास है कि कोर्ट से न्याय मिलेगा। ये अगली 28 जुलाई को पूरे मामले की पुनः सुनवाई होगी। तब तक इलेक्शन कमीशन अपने इलेक्टोरल रोल रिवीजन के कार्य को करता रहेगा और उसकी पूर्ण सारी सूचना अगले तारीख पर माननीय सर्वोच्च न्यायालय के समक्ष काउंटर एफिडेविट के माध्यम से देगा। देखिए, मैं सीधे तौर पर ऐसी कोई टिप्पणी नहीं, ये विपक्ष की मांग नहीं थी। आप स्वयं उस राज्य से, हर घर में हाहाकार मचा हुआ। मेरे वृद्ध पिता माता यहाँ हैं और उनको चिंता हो रही थी कि क्या होगा, नाम कट जाएगा, क्या दें ना दें। मुझे बेहद खुशी है कि सर्वोच्च न्यायालय ने टाइमलाइन भी दिया है कि 28 को हम फिर सुन लेंगे, देखेंगे क्या हालात है। तमाम सवाल माइग्रेंट्स को लेकर के जो हम लोगों के मन में थे। 10 জুলাই আপামর দেশবাসীর চোখ ছিল মহামান্য সুপ্রিম কোর্টের উপর। কার্যত সর্বোচ্চ আদালতে প্রশ্নবাণে জর্জরিত হয়েছে নির্বাচন কমিশন। অগণিত বিহারি গরিব জনতাকে আপাতত স্বস্তি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, যদিও সময় নির্ধারণ নিয়ে একটা খটকা থেকেই গেল। ইতিমধ্যেই আপনারা তা জেনেছেন। গত দুদিন ধরে লাগাতার আমরা এই বিষয় নিয়ে এপিসোড করেছি। আজ সম্পূর্ণ গতি প্রকৃতি আপনাদের জানাবো। গত রবিবার জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোটমুখী বিহারে ভোটের আগে ভোটার তালিকার বিশেষ পরিমার্জনে নেমেছে নির্বাচন কমিশন। সেই থেকেই বিরোধীদের আশঙ্কা শুরু হয়, এর ফলে কয়েক কোটি যোগ্য ভোটারের নাম বাদ যাবে। যেই প্রক্রিয়ায় কমিশন ভোটারদের তথ্য যাচাই শুরু করে, তাকে চ্যালেঞ্জ করে বিপক্ষের 10টি রাজনৈতিক দল পাশাপাশি আরও 3টি সংগঠন মোট 13টি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। 2 বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে গতকাল এই মামলার প্রথম শুনানি হয়। প্রথম শুনানিতে ঠিক কি উঠে এলো সুপ্রিম কোর্টে? মামলাকারীদের তরফে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, গোপাল শঙ্কর নারায়ণন প্রমুখেরা নিজেদের সওয়ালে কি বললেন, তার পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী কি বললেন, আর প্রাথমিক পর্যবেক্ষণে কি আদেশ দিলেন 2 বিচারপতি, সব বিস্তারে জানাবো, কারণ সত্যিটা আসলে সত্যিই বেদনাদায়ক। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। सुप्रीम कोर्ट का जो निर्णय है सबको ही मान्य होगा, पर साथ ही साथ एक प्रश्न चिन्ह जरूर है और जनता के मन में है खास करके कि महाराष्ट्र में पर्दे के पीछे हुआ वोटर्स का लिस्ट से निकाल देना और कोई न्यू वोटर एडिशंस कर देना और विधानसभा और लोकसभा के बीच में ही इतने सारे वोटर एडिशन हो जाना, और वही 5 महीने, जैसे बिहार में 5 महीने बाद इलेक्शन होने वाला है, उसी 5 महीने के डिफरेंस में आपने देख लिया महाराष्ट्र में क्या हुआ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে ভোটের মুখে থাকা বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সহজ করে বললে, ভোটার তালিকার বিশেষ পরিমার্জন প্রক্রিয়ার জন্য আধার কার্ড, ভোটার পরিচয়পত্র বা এপিক এবং রেশন কার্ডকে পরিচয় প্রমাণপত্র হিসেবে বিবেচনা করতে হবে। গত রবিবার 7 জুলাই নির্বাচন কমিশন এই 3টি নথি, আরও একবার বলছি, নির্বাচন কমিশনেরই দেওয়া ভোটার কার্ড, কেন্দ্র সরকারেরই দেওয়া আধার কার্ড, রাজ্য সরকারের দেওয়া রেশন কার্ড বাদ দিয়ে 11 ধরনের অন্যান্য পরিচয়পত্রকে গ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করেছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলি অভিযোগ তোলে যে এই সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 3 কোটিরও বেশি ভোটার, বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।
10 জুলাই শীর্ষ আদালতের দুই বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে ভোটার কার্ড, আধার এবং রেশন কার্ড এই তিনটি নথিকে গ্রহণ করার নির্দেশটি বাধ্যতামূলক নয়। কোনো ক্ষেত্রে কমিশনের কাছে যদি নির্ভরযোগ্য কারণ থাকে তবে তারা এই নথিগুলি গ্রহণ নাও করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই অগ্রাহ্য করার যথাযথ কারণ জানাতে হবে। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে জানায়, যদি আপনাদের কাছে গ্রহণ না করার যথাযথ কারণ থাকে আপনি তা করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই সেই কারণ জানাতে হবে। অর্থাৎ অশোক স্তম্ভে শোভিত ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড ভোটার তালিকা পরিমার্জনের ক্ষেত্রে কেন ঠিকানা হিসেবে গ্রাহ্য করা হবে সেই কারণ কমিশনকে জানাতে হবে। আরো খুলে বললে, সুপ্রিম কোর্টের গতকালের অন্তর্বর্তী আদেশ চাইলে কমিশন অমান্য করে নিজেদের সিদ্ধান্তে অবিচল থেকে ভোটার কার্ড, আধার এবং রেশন কার্ডকে ডমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিবেচনা নাও করতে পারে। কিন্তু কেন করা হচ্ছে না সেই কারণ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে কমিশনকে জানাতে হবে। আগামী 28 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হওয়ার পরে প্রথমেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর তরফে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন আদালতকে জানান, গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর, একটি অজানা প্রক্রিয়া চালু করা হচ্ছে। আইন এবং বিধিতে শুধু ইন্টেন্সিভ এবং সামারি সংশোধনের কথা রয়েছে, এসআইআর বলে কিছু নেই। সেই সঙ্গে 2003 সালকে যে কাট অফের বছর হিসেবেই ধরে নেওয়া হয়েছে তা সম্পূর্ণ মন গড়া। এতেই প্রমাণ হয় এটা আসলে নাগরিকত্ব যাচাইয়ের ছদ্মবেশ। ভোটার তালিকা ইতিমধ্যে কম্পিউটারাইজড, গত জানুয়ারিতেও সামারি রিভিশন হয়েছে। সুতরাং আবার নতুন করে ইন্টেন্সিভ করার কোনো যুক্তিই নেই। এই প্রক্রিয়ায় আধার বা এপিককেই চিহ্নিত করা হয়নি, অথচ দুটি একজন ভারতীয় নাগরিকের পরিচয়ের সবচেয়ে বিস্তৃত নথি। তিনি আদালতকে মনে করিয়ে দেন, তালিকায় একবার নাম ঢুকলে নাগরিকত্বের বৈধতা ধরে নেওয়া হয়, তাই ভোটারদের আবার প্রমাণ চাওয়া আইনের পরিপন্থী। বিচারপতি ধুলিয়া তখন নির্বাচন কমিশনের 2003-এর যুক্তিটিকে যৌক্তিক বলে উল্লেখ করলে শঙ্কর নারায়ণন সওয়ালে বলেন, ধর্মাবতার এটি যৌক্তিক হলেও তা আইনের বাইরে। স্বয়ং বিচারপতি ধুলিয়া নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মন্তব্য করেন, যদি আমাকে এখনই এই সব নথি দেখাতে বলেন আমি দেখাতে পারবো না। বাস্তবিকতাটাও দেখুন, সময়সীমাও দেখুন। আরজেডি সাংসদ মনোজ ঝায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইসির তালিকায় যেসব নথি চাওয়া হয়েছে সেগুলির অধিকাংশই বিহারের মানুষের কাছে নেই। বিহারে পাসপোর্ট মাত্র 2.5%, ম্যাট্রিক পরীক্ষার শংসাপত্র মাত্র 14.71%, বনাধিকার নিয়ন্ত্রিত ভূমির কাগজপত্র তো আরো নগণ্য। আধার, নারেগা কার্ড, এপিক যেগুলি সবার হাতে, অথচ সেগুলোই আবার বাদ। তাই প্রক্রিয়াটা বাস্তবে গণবঞ্চনার রাস্তা প্রশস্ত করছে। উপরন্তু নাগরিকত্ব বাতিল সংক্রান্ত ক্ষমতা শুধু কেন্দ্রীয় সরকারই প্রয়োগ করতে পারে। সেখানে একজন জুনিয়র নির্বাচন আধিকারিক কি করে ঠিক করবেন কে নাগরিক কে নন? এই সওয়ালের পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনের উদ্দেশ্যে মন্তব্য করেন, নাগরিকত্ব নির্ধারণ করা অন্য বিষয় এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের এখতিয়ারের মধ্যে পড়ে। প্রশ্ন হলো, কেন এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে নভেম্বরে বিহারের নির্বাচনকে জড়াচ্ছেন? নির্বাচনের সঙ্গে না জড়িয়ে স্বাধীনভাবে গোটা দেশে এই কাজ করা যেতে পারে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতের কাছে অনুরোধ করেন, এখনই ভোটার তালিকা সংশোধনের কাজ বন্ধ করবেন না, আগে দেখুন কি কাজ হয়েছে, তারপর মনে হলে বন্ধ করুন। মামলাকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে স্মরণ করিয়ে দেন, একজন উপযুক্ত ভোটারকেও বাদ পড়তে দিলে গণতান্ত্রিক সমতা এবং ভারতের মূল সাংবিধানিক কাঠামোয় আঘাত লাগে। সহজ করে বললে, একজন যোগ্য ভোটারেরও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া গণতন্ত্রে আঘাত, সংবিধানের মূল কাঠামোয় আঘাত। বিশিষ্ট আইনজীবী মনু সিংভি প্রশ্ন তোলেন, যখন বিহারের নির্বাচনে হাতে মাত্র কয়েক মাস, তখন কেন হঠাৎ এত তাড়াহুড়ো?
দ্বিতীয় বৃহত্তম ভোটার রাজ্যে এই উদ্যোগ নির্বাচনী নিরপেক্ষতার বিরুদ্ধে যেতে পারে। কপিল সিব্বল এর পরেই বলেন, বিহারের 1 কোটি মানুষ ভিন রাজ্যে কাজ করেন। তিনি অভিযোগ তোলেন, বিহারের 1 কোটি মানুষ পরিযায়ী শ্রমিক, তারা ভিন রাজ্যে কাজ করেন। তাদের ফর্ম পূরণ করতে হলে বিহারে ফিরে যেতে হবে, নথি জমা করতে হবে, তারপরে তা যাচাই হবে। এই নিয়ে কোনো উত্তর না দিলেও কেন আধার মানা হচ্ছে না সেই প্রশ্নের জবাবে আজ নির্বাচন কমিশন যুক্তি দেয়, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু পরিচয়ের প্রমাণ। যারা ভারতের নাগরিক নন কিন্তু এদেশে রয়েছেন তাদেরও আধার থাকে। এই যুক্তির প্রেক্ষিতেই বিচারপতি বাগচি স্মরণ করিয়ে দেন, নাগরিকত্ব নির্ধারণের কাজ নির্বাচন কমিশনের নয়, সেই দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। গোপাল শঙ্কর নারায়ণন সওয়াল করেন, গোটা দেশে ভোটার তালিকা সংশোধনের কাজটা বিহার থেকেই কেন শুরু হলো, যেখানে আগামী নভেম্বরে ভোট? যারা গত 2 দশক ধরে ভোট দিচ্ছেন তাদের নামও 25শে জুলাইয়ের মধ্যে ফর্ম পূরণ না করলে তালিকা থেকে বাদ যাবে। এ কেমন বিজ্ঞপ্তি? বিচারপতি বাগচি মন্তব্য করেন, যেই 11টি নথি কমিশন চাইছে তার কোনোটাই নাগরিকত্বের স্পষ্ট প্রমাণ নয়, সবই পরিচয় প্রমাণপত্র। তা সত্ত্বেও কমিশন আধারের বিরোধিতা করছে। নির্বাচন কমিশনকে বিচারপতি বাগচি বলেন, আপনারা নিজেদের কাজ চালিয়ে যান, কিন্তু আইন মেনে করুন। জনপ্রতিনিধিত্ব আইনে আধারের অনুমতি রয়েছে। বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন, যদি জাতের শংসাপত্র দরকার হয় সেখানে আধার দেখাতে হয়। আধারের মতো নথি যা অন্য নথি পেতে প্রয়োজন হয় তা 11টি নথির তালিকায় থাকবে না কেন? তালিকায় জাতের শংসাপত্র রয়েছে কিন্তু আধার নেই। অন্যান্য বাদী পক্ষের হয়ে সাদান ফরসাদ, বৃন্দা গ্রোভার, নিজাম পাশা প্রমুখ আইনজীবীরা যুক্তি দেন, পুরো প্রক্রিয়াটি ইনক্লুশন বা অন্তর্ভুক্তিমূলক নয়, বরং এক্সক্লুশন, অর্থাৎ এই প্রক্রিয়ায় দরিদ্র এবং প্রান্তিক মানুষের উপরেই বাড়তি বোঝা চাপছে। নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী প্রথমেই আদালতকে বলেন, ভোটার তালিকা সংশোধনের সাংবিধানিক ক্ষমতা ইসির হাতে স্পষ্টভাবে অর্পণ করা হয়েছে। সংবিধানের আর্টিকেল 324 আরপি অ্যাক্ট সেকশন 21 অনুযায়ী তিনি জোর দিয়ে বলেন, আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয়, বরং ভারতে থাকা একজন ব্যক্তি মানুষের পরিচয় পত্র মাত্র। তাই তালিকায় রাখা হয়নি। কমিশনের লক্ষ্য অনাগরিকদের দূরে রাখা, ভোটারকে নয়। আদালত পাল্টা জিজ্ঞাসা করে, নাগরিকত্ব নির্ধারণ তো স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ, আপনি কেন নাগরিকত্ব পরীক্ষার পথে হাঁটছেন? দ্বিবেদী বলেন, আর্টিকেল 326 এর আলোকে ইসির বিশেষ কর্তব্য বিশুদ্ধ তালিকা নিশ্চিত করা। তখন বিচারপতি ধুলিয়া প্রশ্ন তোলেন, কেন ঠিক নির্বাচনের এতটা কাছাকাছি সময় এই কাজ করছেন? দ্বিবেদী অনুরোধ করেন, অন্তত প্রক্রিয়াটি আপাতত চলতে দেওয়া হোক, পরে অসঙ্গতি ধরা পড়লে আদালত হস্তক্ষেপ করতে পারে। তিনি আরো আপত্তি তোলেন, অধিকাংশ আবেদনকারী নিজে বিহারের ভোটার নন, তারা প্রবন্ধ লেখেন তারপর মামলা করেন। বেঞ্চে এই আপত্তি গ্রাহ্যই করেনি। রাকেশ দ্বিবেদী সওয়াল করেছিলেন, যারা বাদী পক্ষের হয়ে ওকালতি করছেন তারাও কেউ বিহারের ভোটার নন। আদালত এই যুক্তিকেও গ্রাহ্য করেনি। বিচারপতিরা বলেছেন, এই মামলায় যে বড় প্রশ্নগুলি উত্থাপিত হয়েছে, বিশেষ করে যারা এই এসআইআর আদেশকে অসাংবিধানিক বলে বাতিল করার দাবি করছেন, তা গণতন্ত্রের মূলে আঘাত করে এবং এই সব প্রশ্ন গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 28শে জুলাই। তার আগেই কমিশনকে 1 সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দাখিল করতে হবে। এখন আদালত 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ করবে। প্রথমত, নির্বাচন কমিশনের কাছে এই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পরিচালনার ক্ষমতা আদৌ রয়েছে কিনা। যদিও মৌখিক পর্যবেক্ষণে আদালত এই ক্ষমতার বিষয়ে আপত্তি তোলেনি। দ্বিতীয়ত, যেই পদ্ধতি এবং প্রক্রিয়ার মাধ্যমে এই সংশোধন অভিযান চালানো হচ্ছে তা কতটা স্বচ্ছ এবং আইনসঙ্গত। তৃতীয়ত, এই সংশোধন অভিযান চালানোর সময়কাল, খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার জন্য বরাদ্দ সময়, আপত্তি জানানোর সময়সীমা এবং চূড়ান্ত তালিকা প্রকাশের সময় সব মিলিয়ে প্রক্রিয়াটি যথেষ্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে।
বিশেষ করে যখন বিহারে বিধানসভা নির্বাচন নভেম্বর মাসে হওয়ার কথা রয়েছে। গতকালের এপিসোডে আমরা জানিয়েছি, আবার বলছি, ভোটার তালিকা বিশেষ পরিমার্জনের পর আগামী 1 আগস্ট ঠিক 30 দিন বাদে বিহারে খসড়া ভোটের তালিকা প্রকাশিত হওয়ার কথা, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা আর 1 মাস বাদে, অর্থাৎ 1 সেপ্টেম্বর। ভোট হবে নভেম্বরে। যাই হোক, এই সব বিষয় সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে বিস্তারিত মূল্যায়ন করবে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের সামনে 3টি প্রশ্ন রয়েছে। 1, ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়ায় কমিশনের ক্ষমতা। 2, এই ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়া। 3, নভেম্বরে বিহারের ভোটের কথা মাথায় রেখে এই প্রক্রিয়ার সময়সীমা, যা খুবই কম। পরিসংখ্যান বিশ্লেষক, সমাজকর্মী এবং এই মামলায় আবেদনকারী যোগেন্দ্র যাদব সুপ্রিম কোর্টের আদেশকে ভোটবন্দির বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামের প্রথম জয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আদালত নির্বাচন কমিশনের কাছে ঠিক সেই প্রশ্নগুলোই রেখেছে যা আমরা জানতে চেয়েছিলাম। এই সংগ্রাম চলবে পথে, সমাজে এবং আদালতে। নির্বাচন কমিশনের এক সূত্র জানিয়েছে, এই মুহূর্তে কমিশনের নির্ধারিত ডকুমেন্ট তালিকায় কোনো পরিবর্তন হয়নি। নির্ধারিত তারিখে আদালতে কমিশন তার বক্তব্য হলফনামা আকারে জমা দেবে। ইতিমধ্যেই ভোটার গণনার ফর্মগুলিতে অপশনাল বা ইচ্ছাধীন ক্ষেত্র হিসেবে ভোটার পরিচয়পত্র এবং আধার নম্বর সংযোজিত রয়েছে। তবে এই ফর্মগুলি এখনো ভোটারের জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণের জন্য গ্রহণযোগ্য নয়। নির্বাচন সংক্রান্ত গাইডলাইনে বলা হয়েছে, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন আধিকারিকেরা প্রয়োজন অনুযায়ী অন্যান্য নথিকেও বিবেচনায় আনতে পারেন। গত 7 জুলাই বিহারের সংবাদপত্রে দেওয়া ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনের বিজ্ঞাপনে কি জানিয়েছিল নির্বাচন কমিশন, সেটা আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। যদিও এই বিজ্ঞপ্তি প্রকাশের বেশ কিছুদিন আগেই 25 জুন থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ করে কমিশন। বিজ্ঞাপনে কমিশন জানায়, জনগণের কাছে উপযুক্ত প্রমাণপত্র না থাকলে বিএলওকে বলা হয়েছে স্রেফ এনিউমারেশন ফর্ম জমা দিতে, যা দেখার পরে নির্বাচন কমিশনের আধিকারিকেরা স্থির করবেন ওই ব্যক্তির নাম ভোটার তালিকায় উঠবে কিনা। যাদের কাগজ নেই, স্থানীয় পর্যায়ে তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে যদি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও সন্তুষ্ট হন, তাহলে সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকবে। কেন হঠাৎ এমন বিজ্ঞাপন, সেই সম্পর্কে কমিশন জানায়, বিহারে নগরায়ন এবং ভিন রাজ্যে মানুষের কাজ করতে যাওয়ার ফলে নাগরিক চরিত্রে বদল হয়েছে। ফলে অনুপ্রবেশকারী সহ ভুয়ো ভোটার এবং এক নামে একাধিক ভোটার কার্ডের সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিতেই তালিকা পরিমার্জন। বিহারে বর্তমানে ভোটারের সংখ্যা 7,69,69,844 জন। শেষবার এমন বিশেষ পরিমার্জন হয় 2003 সালে, যদিও সেটা ইন্টেন্সিভ মানে নিবিড় পরিমার্জন ছিল না। তখন বিহারে ভোটারের সংখ্যা ছিল 4,96,00,000। এদের মধ্যে যারা জীবিত তারা সকলেই বৈধ, তাদের সন্তানেরাও বৈধ গণ্য হবেন বলে জানিয়েছে কমিশন। ওই ভোটারদের শুধু এনিউমারেশন ফর্ম জমা দিয়ে বলতে হবে 2003 সালের তালিকায় তাদের নাম রয়েছে, আলাদা প্রমাণ দিতে হবে না। তাহলে বাকিদের ক্ষেত্রে প্রমাণ হিসেবে কি দিতে হবে? 1987 আগে যাদের জন্ম, তাদের জন্মস্থান বা জন্মের তারিখ সংক্রান্ত যে কোনো শংসাপত্র দিলেই হবে। 1987 থেকে 2004 মধ্যে যাদের জন্ম, তাদের নিজেদের এবং বাবা মায়ের জন্মস্থান বা জন্ম তারিখ সংক্রান্ত শংসাপত্র দিতে হবে। যারা 2004 পরে জন্মেছেন তাদের নিজেদের পাশাপাশি বাবা এবং মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থান সংক্রান্ত শংসাপত্র দিতে হবে। বাবা বা মায়ের মধ্যে কেউ ভারতীয় না হলে, যিনি ভারতীয় নন, তার পাসপোর্ট এবং ওই ব্যক্তির বাবা মা যেই হন জন্মের সময়কার ভিসা দিতে হবে। কোন নথিকে কমিশন স্বীকৃতি দেবে সেই ব্যাপারে কমিশন জানায়, মা বাবার যে কোনো সরকারি পরিচয়পত্র, যেমন ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট, এলআইসির কাগজ, রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করলে তার নথি,
পাসপোর্ট, সরকারি পেনশন অর্ডার, মাধ্যমিক সহ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পাশ করার শংসাপত্র, রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র, ওবিসি, তফসিলি এবং জনজাতির সরকার প্রদত্ত শংসাপত্র, পিতামাতার নামে বাড়ির দলিল, যার মধ্যে সরকারি আবাস যোজনায় প্রাপ্ত বাড়িও থাকতে পারে ইত্যাদি। আর কোন নথি গ্রাহ্য হবে না? নির্বাচন কমিশনের নিজেদেরই দেওয়া ভোটার কার্ড। এছাড়াও আধার কার্ড, রেশন কার্ড, 100 দিনের কাজের পরিচয়পত্র গ্রাহ্য করা হবে না। পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কমিশন জানায়, তালিকা সংশোধনের সময় ফর্ম বিলি করতে ভোটারদের বাড়িতে 1 মাসের মধ্যে 3 বার যাওয়া হবে। 3 বারের মধ্যে একবারও তাদের দেখা না পেলে নাম বাদ যাওয়ার আশঙ্কা। বিহার, পশ্চিমবঙ্গের বহু পরিযায়ীকে কাজের সূত্রে নিজে বা সপরিবার দীর্ঘ সময় ভিন রাজ্যে বাস করেন। কমিশন ফরমান জারি করে, গত বছর লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছিলেন তাদের নাম 2003 সালে তালিকায় না থাকলে নতুন করে প্রমাণ জমা দিতে হবে। এরপরেই বিরোধীরা প্রশ্ন তোলেন, তাহলে কি অবৈধ ভোটারদের ভোটে জিতে এসেছেন সাংসদেরা? কমিশন ওই বিজ্ঞাপন সংবিধান বিরোধী, এখতিয়ার বহির্ভূত অভিযোগ নিয়ে সেটিকে চ্যালেঞ্জ করে অন্তত 13টি মামলা করে সুপ্রিম কোর্টে। সব মামলাকে একত্রিত করে গতকাল সুপ্রিম কোর্ট আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ড, ভোটার তালিকায় বিশেষ সংশোধনে ভোটারদের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে এই 3টি নথিও নির্বাচন কমিশনকে বিবেচনা করার আদেশ দিয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের হাতে ছেড়ে দিলেও 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশন যদি আধার, এপিক এবং রেশন কার্ড মানতে না চায় সেই ক্ষেত্রে তার কারণ ব্যাখ্যা করতে হবে। অবশ্য সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশকে বিরোধীরা গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করেছেন। সবশেষে অত্যন্ত জরুরি কিছু প্রশ্ন। এই যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার, ভোটার কার্ড আর রেশন কার্ডকে স্থায়ী ঠিকানার শংসাপত্র হিসেবে বিবেচনা করতে বলেছে, পাল্টা ব্যাখ্যা দিয়ে কমিশন তা মানতে না চাইলে কি হবে? এই ঘটনা আগামী দিনে গোটা দেশের রাজনীতি, ভোটের 7-5, নির্বাচনের সঙ্গে জুড়ে থাকা ভোটার তালিকা আর তাকে ঘিরে শাসকের অভিপ্রায় সবটাই রাজনীতির গেরুয়া রঙে রাঙা হয়ে উঠবে। এবং এখান থেকেই কি সহজ হয়ে যাবে গোটা দেশ জুড়ে এনআরসি বা নাগরিকপঞ্জি তৈরির কাজ? আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।